আজ 6ই মে 2026। রোজ যেমন করে সকালটা শুরু হয় আজ ঠিক তেমনিভাবেই সকালটা শুরু হলো। তবে আজকে আর আকাশের মুখ ভার নেই, সে আজকে বেশ হাসি খুশি। সেই সঙ্গে সঙ্গে আমার নয়নতারা গাছগুলোতেও বেশ সুন্দর ফুল ফুটেছে, দেখেও বেশ ভালো লাগছে। সকালবেলার রুটিন মাফিক সমস্ত কাজকর্ম করে যা হয় প্রত্যেক দিন সকালবেলায় এই গাছেদের জল দেওয়া, এই বারান্দা পরিষ্কার করা, নতুন গাছগুলোকে একটু দেখা, তাদের গায়ে একটু হাত বুলিয়ে দেওয়া, সমস্ত কিছু চলতে চলতে ঘড়ির কাঁটাও এগিয়ে চলছে তার নির্দিষ্ট লক্ষ্যে। আমিও এগিয়ে চলছি ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে। এই আমার সকালের রুটিন ওয়াক শুরু হয়ে গেল। বারান্দায় চলে এসেছি জলের বালতি নিয়ে। এবার গাছগুলোকে তো জল দেওয়া হয়ে গেছে, এবার বারান্দাটা ধুইয়ে চলে যাব চা খেতে। আপনারা সকালবেলা কি চা খান না কফি খান আমাকে একটু জানাবেন তো, আমার খুব জানতে ইচ্ছে করে। বুবুকে তাহলে বলবো যে মাঝে মাঝে প্রত্যেক দিন আমাকে চা না দিয়ে মাঝে মাঝে কফি কি লিকার চা এইসবও একটু একটু করে দিতে। অবশ্য বললে পরেই বুবু দেবে, সেটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু তবু আমার বেশ জানতে ইচ্ছে করে সবাই কি আমার মতো একঘেয়ে চা বিস্কুটই খান না অন্য কিছু খান। সকালবেলা লোকজন তার কাজেও বেরিয়ে পড়েছে, তবু এখন গাড়ি ঘোড়ার চাপ একটু কম, কারণ এখন সকালই প্রায় বলতে গেলে। বলতে বলতে আমার চাও চলে এসছে, সঙ্গে বিস্কিট আর নিমকিও চলে এসছে, কুচো নিমকি। এইসব খেয়ে দিয়ে চললাম ঠাকুর ঘরে, বসে পড়বো কাজে। বিকেলবেলা আবার চলে আসছি আপনাদের কাছে। বিকেলবেলা কাজের শেষে আপনাদের সঙ্গে একটু আড্ডা না মারলে কেন যেন দিনটাই শেষ হতে চায় না। চলুন তাহলে। নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং বেশ ফুরফুরেই আছেন। অবশ্য এখন ঠিক ফুরফুরে থাকার সময় এটা নয়, কারণ নির্বাচন তো হয়ে গেছে, তার ফলাফলও আমরা পেয়ে গেছি। তার মধ্যে আরও একটি ব্যাপার ঘটে গেছে যে আমাদের বিদায়ী মুখ্যমন্ত্রী তিনি পদত্যাগ করতে চাননি। সেই অনেকটা ছোটদের লুডো খেলার মতো, যে ধরুন আমি আর আপনি লুডো বসে বসে লুডো খেলছি ছেলেবেলায়, আমি হেরে যাচ্ছি, আমি রেগে মেগে লুডোর বোর্ডটা উল্টে দিলাম। এরকম অভিজ্ঞতা আমাদের সবারই হয়েছে। কিংবা পাড়াতে ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেট খেলাতে আমি আউট হয়ে গেছি, কিন্তু আমি ক্রিজ ছাড়ছি না, কেননা তখনও আমি একটা ছক্কা হাঁকাতে পারিনি, আমাকে ঠিকঠাক মতো বল করা হয়নি, আমি একটা ছক্কা হাঁকাতে পারিনি। যতক্ষণ না একটা ছক্কা হাঁকাবো ততক্ষণ আমি ক্রিজ ছাড়বো না। আমার একেবারে ধনুক ভাঙা পণ। আমি এত কষ্ট করে ব্যাট, আমার বাবাকে পটিয়ে পাটিয়ে ব্যাট কিনেছি, আমি দুপুরবেলা সারা দুপুর বসে বসে অঙ্ক করে তবে বিকেলবেলা একটু ছুটি পেয়েছি। আমি এক বলেই আউট হয়ে যাবো নাকি? এটা কি মামার বাড়ির আবদার নাকি? এটা তো সম্ভব নয়, আমি তো যাবই না ক্রিজ ছেড়ে। তো সেরকমই একটা নাটক চলছে এখন। এই বয়সে এসেও যে পরিণত বয়স্ক কিছু মানুষের বিকৃত মানসিকতার পরিচয় আমাদেরকে দেখতে হবে, সেটা আশা করা যায়নি। এবং সেই সঙ্গে এটাও আশা করা যায়নি যে ভোট পরবর্তী সন্ত্রাস। গতকালই আমি আমার প্রতিবেদনে আপনাদেরকে বলছিলাম যে যতগুলো নির্বাচন পশ্চিমবঙ্গে হয়ে গেছে, তত বিগত 4-5টা নির্বাচনের কথাই যদি আপনারা ধরেন, তাহলে প্রতিটি নির্বাচনে ভোট পরবর্তী সন্ত্রাস কিন্তু আমাদেরকে একটা আলাদা পরিচিতি দিয়েছে। এটাই পরিচিতি দিয়েছে যে পশ্চিমবঙ্গ একটা সন্ত্রাসবাদের রাজ্য। এখানে আর কিছু হোক না হোক, এখানে সন্ত্রাসটা খুব ভালোভাবে হয়। কিভাবে মানুষের দুঃখে নিজেদেরকে আনন্দিত রাখা যায় সেটা আমরা খুব ভালোভাবে জানি। আমাদের এখানে কোনো শিল্প আসে না, কোনো কর্মসংস্থান নেই। এখানে পরিযায়ী কেবল শ্রমিকরা নন, এখানে পরিযায়ী ছাত্র, এখানে পরিযায়ী শিক্ষা ব্যবস্থা। মানে যদি কেউ উচ্চশিক্ষার জন্য কোনো পরিকল্পনা করেন তাকেও এই রাজ্য ছেড়ে চলে যেতে হয়। যদি কেউ ভালো চাকরি বাকরির জন্য চেষ্টা করেন তাকেও এই রাজ্য ছেড়ে চলে যেতে হয়। যদি কেউ কোনো গঠনমূলক কাজ করতে চান তাকেও এই রাজ্য ছেড়ে বিদায় নিতে হয়। সুতরাং আমরা সবাই একটা পরিযায়ী পর্যায়ভুক্ত। এখানে আমরা কেউই কোনো সুযোগ সুবিধে সরকার পক্ষ থেকে আমরা পেতে পারি না। আমাদের সরকার আমাদের জন্য সেই রকম কোনো একটা কাজের পরিবেশ এখানে তৈরি করতে পারেননি বা করবেনও না। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। এখন রাস্তায়ও একটা বিজয় মিছিল যাচ্ছে, এখন পরিস্থিতি বদলেছে, কিন্তু তা সত্ত্বেও ভোট পরবর্তী সন্ত্রাস কিন্তু চলছে।
সেটা কিভাবে চলছে সেটা তো সবাই জানেন, আপনারা সবাই সংবাদ মাধ্যমে দেখছেন সেটা। কিন্তু আমরা শুধরবো কবে? বারবার নবনির্বাচিত বিজেপি নেতৃত্ব বলছেন, পুলিশকেও তারা অবাধ স্বাধীনতা দিয়েছেন। বিকেলবেলা দেখলাম পুলিশ কমিশনার একটি প্রেস কনফারেন্স করলেন, তিনি সেখানে বললেন যে যত রকম যেভাবে হোক আপনারা আমাদেরকে সাহায্য করুন, কোনো সন্ত্রাসের খবর এলে সঙ্গে সঙ্গে আমাদের জানান, আমরা সেখানে পৌঁছে যাব এবং আমরা যথাযথ ব্যবস্থা নেব। এবং সবচেয়ে যেটা ভালো লাগলো, কিছু কিছু জয়ী বিজেপি নেতারাও তারাও পৌঁছে যাচ্ছেন সেখানে যেখানে যেখানে এই সন্ত্রাসগুলো হচ্ছে। এটা একদিক থেকে খুবই ভালো লক্ষণ। তবুও এর মধ্যে 433 জনের মতো গ্রেপ্তার হয়েছেন। বিভিন্ন জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, বিভিন্ন জায়গা থেকে ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে 1100 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, আগাম গ্রেপ্তার করা হয়েছে, যারা কিনা এই ভোট পরবর্তী সন্ত্রাসটা করতে পারেন। এটা একটা খুবই ভালো পদক্ষেপ। সেই সঙ্গে সঙ্গে আমার মনে হয় এখনও অবধি 4টি মৃত্যুর ঘটনাও ঘটে গেছে, আমরা সেটার সঙ্গেও আমরা মুখোমুখি হয়েছি। 4টি মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু কেউ যদি মনে করে থাকেন না 2021-এ যেটা ঘটেছিল তার তুলনায় তো এটা কম, কিন্তু একটা মৃত্যুর ঘটনাই বা কেন ঘটবে, একটা বাড়িই বা কেন পুড়বে, একটা পার্টি অফিসই বা কেন ভাঙচুর হবে? তাহলে এই যে আমরা কিছুদিন আগে গর্ব করে বলছিলাম যে এখানে এবার 93% ভোট পড়েছে, মানুষ অবাধে ভোট দিয়েছে, আমরা অনেক বেশি রাজনৈতিক সচেতন হয়ে গেছি, আমাদের রাজনৈতিক স্বাধীনতা বৃদ্ধি পেয়েছে, এটা তো তার পরিচয় নয়, এটা তার লক্ষণ নয়। আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের সবারই একটা নির্দিষ্ট রাজনৈতিক চিন্তাধারা আছে এবং ভোট এমন একটি প্রসেস যার মাধ্যমে আমরা সেই রাজনৈতিক চিন্তাধারাকে স্বাধীনভাবে আমরা প্রকাশ করতে পারি। সেটা ইভিএমের মাধ্যমে হোক, ব্যালটের মাধ্যমে হোক, যেভাবেই হোক, ভোট আমাদের সেই সুযোগটা আমাদের সামনে এনে দেয়। সুতরাং সেটাকে খর্ব করার মতো কোনো কারণ তো আমি চোখে দেখছি না। একটা সমাজবদ্ধ মানুষের মধ্যে বিভিন্ন চিন্তাধারার মানুষরা থাকেন, বিভিন্ন ধর্মের মানুষরা থাকেন এবং অনেক সময় এটাও দেখা যায় যে আমাদের ভারতবর্ষেই সেটা দেখা যায় যে একটা ভোট মেরুকরণের জায়গা রয়েছে। এই যে এবার এসআরটা হলো, সেখানে তৎকালীন শাসক দল সংখ্যালঘুদের একটা মেরুকরণের জন্য তাদেরকে প্ররোচিত করলেন, কিন্তু তারা এটা ভাবলেন না যে উল্টো দিকে হিন্দুরাও কিন্তু পোলারাইজড হয়ে গেলেন। অর্থাৎ আমাদের সমাজ ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে দুভাগে ভাগ হয়ে গেল। সেটা যে কতখানি বিপজ্জনক সেটা বোধহয় তারা বুঝতেও পারলেন না। এবং শুধু তাই নয়, বেশ কিছু জয়ী বিজেপি প্রার্থীর মুখে আমরা শুনলাম যে আমাকে মুসলমানরা ভোট দেয়নি। তিনি কিন্তু একজন জননেতা, সুতরাং তার মুখে এই কথাটা মানায় না। সে কবে রবীন্দ্রনাথ লিখে রেখে গেছিলেন, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি, এরা সবাই কিন্তু এই ভারত আত্মার একটি অবিচ্ছেদ্য অঙ্গ। সুতরাং একজন আদর্শ জননেতার কাছে আমাদের বিনীত অনুরোধ যে আপনারা অন্তত এই ধর্মীয় মেরুকরণের রাস্তায় হাঁটবেন না। আমরা প্রত্যেকেই এই ভারতবর্ষের একজন স্বাধীন নাগরিক, আমাদের একটা সুশাসন পাওয়ার অধিকার রয়েছে এবং আমাদের সংবিধান কিন্তু বারবার সেই কথাই আমাদেরকে মনে করিয়ে দেয়। সুতরাং কে আপনাকে ভোট দেয়নি আর কে আপনাকে ভোট দিয়েছে সেটা বিচার্য নয়। আপনি যখন একজন নির্বাচিত জননেতা, তখন আপনার উচিত আপনার এলাকাতে যে সমস্ত, তিনি যে ধর্মেরই মানুষ হোক না কেন, তার পাশে দাঁড়ানো, বিপদে তার পাশে দাঁড়ানো, তাকে রক্ষা করা। সুতরাং আমি আশা রাখব যে যারা এই কিছুদিন আগে ভোটে জিতে এলেন তারা এই জিনিসটি মাথায় রাখবেন। এবং আজকে সেটা আমি দেখলামও, একজন মুসলমান ভদ্রলোক, তিনি নাকি তাকে থ্রেট করা হয়েছে, তার বাড়িতে এসে কিছু দুষ্কৃতী তাকে থ্রেট করেছে। তখন একজন জয়ী প্রার্থী তার বাড়িতে গিয়ে তাকে আশ্বাস দিচ্ছেন। শুধু তাই নয়, তিনি পুলিশকেও সঙ্গে করে সেখানে নিয়ে গেছেন। এটা দেখেও ভীষণ ভালো লাগলো। এটাই যথার্থ ভারতবর্ষের পরিচয়, এটা যথার্থই আমাদের এই বাংলার পরিচয়।
যাই হোক, তো আগামী 25শে বৈশাখের সকালে আমাদের নতুন মন্ত্রিসভা শপথ নেবে। তাদের কাছে আমাদের যে আশ্বাস, সেটা কিন্তু মানে সেটা আশ্বাসের পারতটা একেবারে আকাশ ছুঁয়েছে। তবে একটা জিনিস খুব ভালো, যে বহুদিন বাদে আবার রাইটার্স বিল্ডিং তার স্বমহিমায় ফিরে আসছে। অর্থাৎ আমাদের প্রশাসনের ভরকেন্দ্র হতে চলেছে সেই ঐতিহ্যবাহী রাইটার্স বিল্ডিং। নবান্ন নয়, বাংলা একটা পুরনো ঐতিহ্যকে আবার পুনরুদ্ধার করতে পারলো, সেটা ভেবে তো আরও ভালো লাগছে। সুতরাং আমি আশা করব যে আগামী যে দিনগুলো আসছে সেটা অন্তত আমাদের কাছে অনেক বেশি প্রাণচঞ্চল হবে, অনেক বেশি স্বাধীনভাবে আমরা নিজেদের মত প্রকাশ করতে পারবো। আমরা আগের থেকে একটু হলেও একটু বেশি ভালো থাকব। সুতরাং এই আশা রেখে আজকে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিশ্বস্তভাবে নিজের যত্ন নেবেন। সেই সঙ্গে সঙ্গে আমার দিকে আপনার বন্ধুত্বের হাতটি অবশ্যই বাড়িয়ে দেবেন। একসঙ্গে তো আড্ডা মারা কি, গল্প করা কি, একসঙ্গে পথ চলা, এর আনন্দই তো আলাদা, তাই না? নমস্কার।